অন্ধকারটা নেমেছে বোধহয়, তাই না? এই গাঢ় অন্ধকারকে ভেদ করে দেখতে পারছো কিছু? ওই যে জঙ্গলের ভেতরে আগুন জ্বলছে, আর তাকে ঘিরে কতগুলো মানুষ। ঠিক আগুনটা যেখানটা জ্বলছে তার সামনে বিশাল বড় একটা মন্দির। হ্যাঁ, মন্দিরই বটে। মন্দিরের গায়ে ঝোলানো লাল জবার মালা, কালচিটে দাগ লেগে মন্দিরের গায়ে। দাগটা কি রক্তের? ঠিক বোঝা যাচ্ছে না। আর একটু কাছে যাওয়া যাক তবে। মন্দিরটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষ। তারা সকলে দুহাত তুলে চিৎকার করছে আর বলছে, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় মা। শোনা যাচ্ছে তাদের করুণ আর্তনাদ। কিন্তু এই কি? আগুনের হলদে শিখার ঠিক সামনেই মন্দিরের চাতালের উপর একটা মানুষটার গলাটা বলিকাঠের উপর রাখা। চিৎকার করছে সে, কিন্তু সেই চিৎকারটা যেন মিশে যাচ্ছে সামনের হাজারো মানুষের সমবেত কণ্ঠে। জয় মা, জয় মা, জয় মারে, জয় মা, মাগো জয় মা। সেই বলিকাঠের সামনে বসে একটি নারী, চুল খোলা, তার গায়ে শুধুমাত্র একটা লালচে বস্ত্র, ঠিক শাড়ি নয়। শরীরের নিচের অংশ সম্পূর্ণ উলঙ্গ। ভালো করে শুনলে বোঝা যায় সে বলছে, মারে অশান্ত হোস নে মা, শান্ত হ, শান্ত হ। এই দেখ, এই দেখ, এই দেখ, তোর চরণে আজ এই মানুষটার বলি হবে মাগো। শান্ত হ মা, শান্ত হ। কাকে শান্ত করার কথা বলছে সে? আর শান্ত হওয়ার প্রক্রিয়াতে এইভাবে একটা আস্ত মানুষকে বলি দেওয়া হয় নাকি? কোন সভ্য সমাজ এটা? মিনিট দুই যেতেই একটা দাস সজোরে বসে গেল বলিঘাটে ঝোলানো গলাটার বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল মাটিতে। সবাই আবার চিৎকার করে উঠল, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচমকায় আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকলো সেই খোলখোলে হাসির শব্দ। সত্যি বোধহয় কেউ শান্ত হলো। ভারতবর্ষের নানান জায়গা জুড়ে রয়েছে নানান লোককথা ও বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনা। কিছু ঘটনা এতটাই ভয়াবহ যে সেগুলোর কথা শুনলেও হাড় হিম হয়ে যায়। ঘটনাগুলোর সত্যতা বিচার করা সেটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব তো শুধু কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে একটা জমাটি গল্প শোনা। তবে শুনতে থাকুন অথেন্টিক শ্যাডোজ অব কলিকাতার আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রঙ্কিনী দেবীর খড়গ কাহিনী অবলম্বনে অস্ত্র। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতি প্রাকৃতিক বলে উল্লেখ করে থাকি। জানি না, হয়তো খুঁজতে জানলে সেটার সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কোনো কারণ হয়তো তাদের থাকতে পারে। এটা নিয়ে আর তর্ক করব না, শুধু এইটুকুই বলবো, সেই রূপ কারণ যদি থাকে আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা সেটা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই সেগুলিকে অতি প্রাকৃতিক বলা হয়। আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। শ্রোতাদের কাছে তাই সেটা শুধু বর্ণনা করেই আমি খালাস।
তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন তবে আমি যথেষ্ট আনন্দ পাব বই কি। ঘটনাটা এইবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিনের বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লেই আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির জানলা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, বিল্ব বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় একটা বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাহাড়ের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমারই দুটো উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। আর একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ আদিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ ভালো বাংলা বলতে পারে। অনেকে আবার বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে যে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বাস করল সেটার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চুচুড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতন ধরনটা। এই অঞ্চলে এমন গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য, দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধে আকাশের পটভূমিতে সেই মন্দির আমার মনে কেমন যেন একটা অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো এ কথাটা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে কিছুক্ষণ ভেবেছি। তবুও এগিয়ে যাচ্ছিলাম আমি। একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো নয়, সাপের ভয় সন্ধ্যাবেলা। তাছাড়া লোকে বলে নাকি অনেক রকম ভয় ভীত আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রুক্মিণী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওই মন্দিরে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল, ওরকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে। চলুন স্যার, এবার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াহুড়ো করতে লাগলো নামবার জন্য। রুক্মিণী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছে যে তারা কথাটা এড়িয়ে যেতে চান। আমার মনে হয়েছে রুক্মিণী দেবী সংক্রান্ত কোনো কথাবার্তা বলতেও তারা কেমন যেন ভয় পায়। আমিও তাই সেই বিষয় কাউকে কোনো কিছু জিজ্ঞেস করাও ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্মও খুব হালকা। অবসর সময় এ গ্রাম ও গ্রাম ঘুরে এই অঞ্চলের প্রাচীন পর্যে পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এই বাতিকটা আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা আরো বেড়ে গেল যেন। চিরগ্রাম থেকে মাইল 5 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় একটা মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট্ট স্টেশন আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট পুঁথি ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশের প্রচলিত কতক রকম আজগুবজি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গপ্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি, এবং এই সব গল্প শোনার লোভে
কত অসাধের ঘনবর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমির এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনেরই। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমির বাংলায় সেগুলি শোনবার সময় মনে হতো এদেশে এমনই ঘটবে। এটা আর বিচিত্র কি? এটা তো আর কলকাতার বালিগঞ্জ নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলেছিলেন, পাহাড় আছে না, ওখানে রঙ্কিনী দেবীর মন্দির আছে, আপনি কি দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধর মুখের দিকে চেয়েছিলাম। রুক্মিণী দেবী সম্বন্ধে ওই পর্যন্ত আমি আর কোনো কথা কারোর মুখে শুনিনি। শুধু সেই দিন সন্ধেবেলা আমার ছাত্রটির কাছে যেটুকু শুনেছিলাম, ব্যাস সেইটুকুই। আমি বললাম, মন্দির তো দেখেইছি, কিন্তু রুক্মিণী দেবীর ব্যাপারে জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গেছে, কিংবা অন্য কথা বেড়েছে। এর কারণটা ঠিক কি সেটা যদি একটু বলেন খোলসা করে। রুক্মিণী দেবীর নামে সবাই খুব ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বন্য জাতি বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করতে আরম্ভ করলো, উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে, কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর আছে। আগে ওই মন্দিরে নুরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনীর মন্দিরে নুরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী রেগে গেলে আর রক্ষা নাই। অপমৃত্যু আর মঙ্গল ও আসবে তাহলে জানি না, তবে এরকম নাকি অনেক বাড়ি হয়েছে। একটা প্রবাদ আছে অঞ্চলে, ও দেশে মোড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া নাকি রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন প্রাচীন লোকেদের মুখে এই কথা শুনেছিলাম। রুক্মিণী দেবীর বিগ্রহ দেখেছেন মন্দিরে? না, আমি আসা পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা যেন ও বিগ্রহটি নিয়ে যায়। অন্য কোনো এক দেশে হবে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম। ওই মন্দিরের যে সেবায়েত, তাদের বংশের এক বৃদ্ধির মুখে। তার বাড়ি ছিল ওই চিরগ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি, তখন তার বাড়ি অনেক বাড়ি গিয়েছি। দেবীর খাড়া রক্ত মাখা হয়ে যাবার কথাও আমি তার কাছ থেকেই শুনেছিলাম। এখন তাদের বংশের আর কেউ নেই। তারপর চিরগ্রামেও আর বহুদিন যায়নি। বয়স বেড়েছে, বড় বেশি আর কোথাও বেরোনো হয় না। বিগ্রহ মূর্তিটা কিসের? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি সত্যিকার নরম মুন্ড হাতে থাকতো। ওই অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে, তার হদিস মেলে না। এখনো মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে। ও খুললে নরমুন্ডু পাওয়া যায়।
সাথে আর এই দেশের লোকে ভয় পায়। এইসব গল্প শুনে সন্ধ্যার পরে জয়চন্ডীতলা হয়ে ফেরার পথে আমারই গাটা কেমন ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগে গেছিল যে হয়তো সেখানেই আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু ওই স্কুল নিয়ে মাদ্রাজিদের সঙ্গে বাঙালিদের একটা বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা পয়সা দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজি মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াতাম, তাই এর মাঝে আমার চাকরি বজায় রাখাটা একটা সমস্যার বিষয় হয়ে উঠল। এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। কিন্তু এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম। তবে শেষ পর্যন্ত এইসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি একটা কাজের উপলক্ষে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেতেই হবে তাকে। অবশেষে তার গরুর গাড়ির সমেত তাকে একেবারে পাকড়াও করে আমার বাড়িতে আনলাম। বৃদ্ধ এর মধ্যে কোনোদিন আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে তাকিয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? আগে হ্যাঁ, ছোট্ট গ্রাম, বাড়ি তো আর পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা। জবরদস্ত করণ, যেন খিলজির আমলের দুর্গ কি জেলখানার মতন। হাজার ভূমিকম্প ওই বাড়ির একটু চুনবালি কিছু খসবে না। বৃদ্ধ বসে বাড়ির চারিদিকে আবার তাকিয়ে থাকলো। ভাবলাম বোধহয় বাড়ির গড়নটা তার খুব ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন বুঝলেন, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেই জন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্গিনী দেবী সেবায়েত বংশের। ওদের বংশের আর এখন কেউ নেই। আপনি যে এই বাড়িতে আছেন তা তো আমি জানতাম না। তা বেশ অনেক দিন পরে বাড়িতে ঢুকলাম কিনা তা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হলো প্রায় 60। এরপর অন্যান্য কথা বলতে লাগলেন। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানেক কেটে গেছে। দেশের স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি তখনও যাইনি, কারণ ওখানের বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটে গিয়েছিল বললেই চলে। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে নিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বাড়ি এসে পৌঁছালাম। এখানে বলা তো আবশ্যক যে বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমায় রান্না করে দিত। এই কয়েকদিন স্কুলের ছুটি ছিল, তাই রাখহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলে রাখহরি বলে উঠল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন তো। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজার চৌখাটের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোন বেয়ে চলেছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সদ্য যেন কারোর মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি অবাক, কিসের রক্তের ধারা এটা? কোথা থেকে আসলো? আজ 2 দিন তো বাড়িটা বন্ধ ছিল, তবে এরকম সদ্য তাজা রক্ত? কুকুর বিড়াল বা ইঁদুরের কথাই মনে পড়লো ঠিকই। তাই চাকরকে বললাম, দেখ তোর ওই রক্তটা কোন দিকে যাচ্ছে? এটা নিশ্চয়ই ওই বড় হুলো বিড়ালটার কাজ। দেখা গেল রক্তের ধারাটা গিয়েছে সিঁড়ির নিচে চোর কুঠুরির দিকে। ছোট্ট ঘর,
ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন সেটা খুলিনি। চোর কুঠুরির দরজা পার হয়ে রক্তের ধারাটা বন্ধ ঘরের ভেতরে গিয়ে মিশেছে দেখে বুকটা কেমন কেঁপে উঠল। কত বছর ধরে ঘরটা তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকতেও তো কোনো ছিদ্রপথ লাগবে, কিন্তু সেসব তো কিছুই নেই। লোহার শিকের চার দিয়ে চোর কুঠুরির তালা খোলা হলো। আলো জ্বেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা ট্যাবরানো টিনের বাস্ক, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মোর্চা ধরা সরকি, ভাঙা টি প্রভৃতির ঠাসা বোঝাই। ঘরের মেঝে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ বাবু, এটাতে কি করে এমন রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে ধরে তুলল। তারপর বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে তুলে বাইরে আসতেই তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরিচ ধরা হাতলবিহীন ভাঙা খাড়া, আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্ততে টকটকে রাঙা, একটু আধটু রক্ত নয়, ফোলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়া থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়বে এক্ষুনি। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রুক্মিণী দেবীর সেবায়িত বংশের বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রুক্মিণী দেবীর হাতের খাড়াখানা তারাই হয়তো রেখেছিল। মোড়কের আগে বিগ্রহের খাড়া রক্তে মাখা হওয়ার প্রবাদ আমার কানে বেজে উঠল। মোড়ক কথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করার। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগটা মহামারীর আকার ধারণ করল চেরোগ্রামে। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, তারপর জয়চণ্ডী তলা অবধি মোড়ক বিস্তৃত হল। চেরোগ্রামে মাদ্রাজি বংশ শেষ হওয়ার জোগাড় হলো। মোড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে ফিরে এলাম। তারপর আর কোনোদিন চেরোগ্রামে যাইনি। দেশের স্কুলের চাকরিটা পেয়ে গেলাম। সেই থেকে রুক্মিণী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন। মূর্খ জনসাধারণ সেটাকে অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে মাত্র। আমাদের জীবনে যে সকল অভিজ্ঞতা হয় সেসব আমরা মনে রাখি চিরজীবন। বিজ্ঞান বুদ্ধির বাইরেও এমন কিছু ঘটনা আজও ঘটে যা সভ্য বা অসভ্য জাতির ঊর্ধ্বে ওঠে, চিরস্থায়ী হয়ে যায় যুগ যুগ ধরে। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের স্পটিফাইতেও শুনে নিতে পারেন আরও নানান স্বাদের গল্প। আজকের গল্প পাঠে আমার সাথে ছিলেন দিব্যেন্দু, অভিষেক ও রূপঙ্কর। প্রচ্ছদ অঙ্কনে ইনক্লাব স্টুডিওস। দেখা হবে আবারও কোনো এক জমাটি গল্পের আসরে। ততক্ষণ ভালো থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।